আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা, করোনার এই সময় সবাই বাসায় আছো, নিরাপদে আছো, সুস্থ আছো নিশ্চয়ই। আজকে আমি জেরিনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের ট্যাক্সেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস বিষয়ে ক্লাস গ্রহণ করব। আজকে আমরা তোমাদের পার্ট সি আদার ট্যাক্স লজ ইন বাংলাদেশ, তার মধ্যে আছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা আজকে আমরা পড়বো। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট। এটা আজকে ইন্ট্রোডাকশন, ইভ্যালুয়েশন এন্ড ইকোনমিক রেশনালিটি অফ ভ্যাট, স্ট্যাটিউটরি ডেফিনেশনস অ্যাজ পার ভ্যাট অ্যাক্ট। তার আগে আমরা বলে নিচ্ছি, আমরা ক্লাস চলাকালীন সময় পার্ট এ তে পড়েছিলাম আমাদের ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। তোমাদের নিশ্চয়ই মনে আছে, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে প্রত্যক্ষ কর, যেটা করদাতাকে অবশ্যই দিতে হয় এবং এই করের বোঝা সে অন্যের উপর চাপাতে পারবে না। দ্যাট মিনস তার যে প্রদেয় ট্যাক্স তাকেই দিতে হবে, অন্য কারো উপর সেই এই ট্যাক্সের বোঝা চাপাতে পারবে না। আর এই আজকে আমরা যেটা করবো ভ্যাট, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এই ইনডাইরেক্ট ট্যাক্সের বোঝা সে অন্যের উপরে চাপাতে পারবে। তার মানে হচ্ছে তাকে প্রথমে যার উপরে ট্যাক্সটা পড়ে সে প্রথমে দিবে, কিন্তু এই ট্যাক্সের বোঝাটা, দ্যাট মিনস ট্যাক্সটা সে অন্যের উপর, দ্যাট মিনস কাস্টমারের উপর চাপিয়ে দিবে। এটাই হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর। এখন আসো আমরা শুরু করি আমাদের। আজকে আমরা ইন্ট্রোডাকশনটা আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ট্যাক্স রেভিনিউ ইন বাংলাদেশ। সিন্স its introduction in 1991, VAT is one of the most effective and efficient tools in resource mobilization. Value-added tax has emerged as a principal instrument of taxing domestic consumption worldwide during last 4 decades. Its importance is also increasing in the developing countries because of its effectiveness in mobilizing local resources. The basic advantage of value-added tax can be stated as its neutrality, transparency, certainty and self-policy mechanism. তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের দেশে, বাংলাদেশে 1991 সালে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা শুরু হয়েছে, ইম্পোজ করা হয়েছে, এবং এটা রিসোর্স মোবিলাইজিং এর জন্য একটা অন্যতম ইনস্ট্রুমেন্ট। কারণ গভর্নমেন্ট, আমরা আগেই জানি যে গভর্নমেন্টের যে কিছু এক্সপেন্স, গভর্নমেন্ট যে সমস্ত এক্সপেন্স গুলো করে, সেটা যদি গভর্নমেন্টের ইনকাম না থাকে, তাহলে কিন্তু গভর্নমেন্ট সেই এক্সপেন্স গুলো করতে পারে না। যার জন্য যত বেশি আমার রিসোর্স কালেক্ট হবে জনগণের কাছ থেকে, তত গভর্নমেন্ট উন্নয়নমূলক, ডেভেলপিং বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো করতে পারবে। এজন্য এই 1991 সালে আমাদের দেশে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, মূল্য সংযোজন করটা নতুন ভাবে যুক্ত হয়। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অন্যতম মাধ্যম ট্যাক্স কালেকশনের, ডোমেস্টিক কনজাম্পশনটা অন্যতম কালেকশন, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বেই এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা রয়েছে। এখন আমরা দেখব ইভ্যালুয়েশন এন্ড ইকোনমিক রেশনালিটি অফ ভ্যাট। The origin of value-added tax, VAT, can be traced as far back as the writing of F. von Siemens, who proposed in 1918 as a substitute of the newly established German turnover tax. Since then, numerous economists have recommended it in different contexts. However, it was not until 1953 that the value-added tax system was put in the place of the United States or Europe. France was the first country to begin using value-added tax to particularly replace its own turnover tax system in 1954. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1918 সালে এফ ভন সিমেন্স, তিনি
এই ফার্স্ট ওনার মাধ্যমেই এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাটটা এসেছিল। সে কি বলেছে, সে টার্নওভার ট্যাক্সের মাধ্যমে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা ইম্পোজ করেছে। এবং এরপরে বিভিন্ন ইকোনমিস্ট একে বিভিন্নভাবে এটাকে এর বিভিন্ন পারপাসে এটাকে আলোচনা করেছে। এবং এটা 1953 সালে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কি হয়েছে, ইউনাইটেড স্টেটস আর ইউরোপে, দ্যাট মিনস আমেরিকা এবং ইউরোপে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ধারণাটা এসছে। এবং ফ্রান্স হচ্ছে প্রথম দেশ যে কিনা 1954 সালে এই টার্নওভার ট্যাক্স সিস্টেমটা করে এই ভ্যাটের প্রচলনটা ঘটিয়েছিল। এরপরে আমরা দেখব, in 1967 the Council of European Economic Community EEC issued directives for widespread adoption of value-added tax to replace existing turnover tax and like EEC members with a common tax system. After the directive, countries outside the EEC such as Australia, Sweden, Brazil, Greece and Peru also adopted some variation of the VAT, either in addition to or replace or their own national tax structure. এরপরে আমরা দেখছি 1967 সালে ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, এরা কি করলো, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটাকে কিসের রিপ্লেসে, টার্নওভার ট্যাক্সের রিপ্লেসে তাদের দেশে তারা কি করলো, এটাকে ইম্পোজ করলো এই ট্যাক্স সিস্টেমটাকে। এবং এই তাদের দেখা দেখি এর পরবর্তীতে ব্রাজিল, গ্রিস, পেরু এই সমস্ত দেশগুলোতে তাদের ট্যাক্স স্ট্রাকচার, দ্যাট মিনস কর কাঠামোর পরিবর্তন করে তার এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা ইন্ট্রোডিউস করলো। From 1987 to 1997, value-added tax was introduced in many Eastern European countries, the former Soviet republics, and Asia, China, Thailand, and Philippines and Bangladesh all implemented the policy during mid-1990s. That means 1990 এর মাঝামাঝি সময় থেকে 1987 থেকে 97 এই সময়ে আসলে ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা বিভিন্ন দেশে, ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ, সোভিয়েত ইউনিয়ন, এশিয়া, চায়না, থাইল্যান্ড, ফিলিপাইন্স এবং বাংলাদেশে এই সময়টার মধ্যে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা ইমপ্লিমেন্ট করা হয়। এবং এইটা মেইনলি শুরু হয় mid-90s, দ্যাট মিনস 1990 এর মাঝামাঝি সময় থেকে। বাই দ্য আর্লি 2100s, VAT had become a key component of the tax system in more than 121 countries, with tax rates varying from 5 to 25%. That means একবিংশ শতাব্দীতে প্রায় 121টা দেশের মতো 121টা দেশে এটা একটা প্রধান ট্যাক্স কালেকশনটা প্রধান হাতিয়ার হয়ে দেখা দেয়। এবং এই ট্যাক্সের রেটটা এটা ভ্যারি করে 5 থেকে 25%-এর মধ্যে, দ্যাট মিন্স বিভিন্ন দেশে এই রেটটা ভ্যারি করে। এরপরে দেখা যাচ্ছে in April 1979 the Taxation Inquiry Committee TEC officially took up the issue of introducing VAT in Bangladesh as an alternative to sales tax. The World Bank played the pioneer role in the introducing of VAT in Bangladesh. A World Bank mission visited Bangladesh and submitted its final report on 15th December 1989 by recommending an introduction of manufacturing import state VAT as a single standard. এরপরে আমরা দেখতে পাচ্ছি 1979 সালে ট্যাক্স এনকোয়ারি কমিশন এটা ভ্যাট বাংলাদেশে অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু সেলস ট্যাক্সের অল্টারনেটিভ হিসেবে তারা কি করে এই ভ্যাটটাকে ইন্ট্রোডিউস করে। এবং
Value-added tax is one of the most important source of tax revenue in Bangladesh. Since its introduction in 1991, VAT is one of the most effective and efficient tool in resource mobilization. Value-added tax has immense as a principal instrument of taxing domestic consumption worldwide during last 4 decades. Its importance is also increasing in the developing countries because of its effectiveness in mobilizing local resources. The basic advantage of value-added tax can be stated as its neutrality, transparency, certainty, and self-policy making. The final version of the value-added tax was promulgated on 1st May 1991 as a presidential ordinance with 8 sections. It was made effective from 1st July 1991. The VAT Act 1991 replaced the Business Turnover Tax Ordinance 1982 and the Sales Tax Ordinance 1982 with effect from 1st July 1991. Finally, value-added taxটা 8টা সেকশন হয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডারে এটা পাস হয় 1991 সালে এবং 1991 সালে ভ্যাট যখন চালু হয় তখন হচ্ছে আমাদের যে বিজনেস টার্নওভার ট্যাক্স অর্ডিন্যান্স 1982 এবং সেলস ট্যাক্স অর্ডিন্যান্স 1982 এই দুটার পরিবর্তে আমার ভ্যাট অর্ডিন্যান্স 1991টা প্রবর্তিত হয়। এরপরে in 1991-92 it imposed VAT at the rate 15% on imported or supplier, producer of taxable goods and provider of taxable services. The new law imposed VAT at 0 rate on export sales of any goods and services, but excise duties on most goods under the VAT net and impose supplementary duty at the rate 10% to 85% on goods and services which are luxurious and non-essential and are socially undesirable. এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1991-92 সালে এই ভ্যাটটা ইম্পোজ হয় 15% কিসের উপরে ইম্পোর্টার অর সাপ্লায়ার অফ ট্যাক্সেবল গুডস দ্যাট মিন্স ইম্পোর্ট যে সমস্ত প্রোডাক্টগুলো ইম্পোর্ট করবে এটা ইম্পোর্ট প্রোডাক্টের উপর ইম্পোর্টাররা 15% ভ্যাট দিবে এবং এই দ্য নিউ ল ইম্পোজড ভ্যাট এট 0 এবং নতুন করে এক্সপোর্টের উপরে এক্সপোর্ট সেলস দ্যাট মিন্স যে সমস্ত প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে নিয়ে আসবে সেই প্রোডাক্টের উপরে 0% দ্যাট মিন্স কোনো ভ্যাট আমাকে প্রদান করতে হবে না, এক্সপোর্টারকে কোনো ভ্যাট প্রদান করতে হবে না। এটা হচ্ছে নতুন ল। আর কি বলা হয়েছে এবং এখানে নতুন করে একটা সাপ্লিমেন্টারি ডিউটিটা সেই সমস্ত প্রোডাক্টের উপর ধরা হয় যেগুলো লাক্সারিয়াস প্রোডাক্ট এবং যেগুলোকে গভর্নমেন্ট নিরুৎসাহিত করে সেই সমস্ত প্রোডাক্টের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি ধরা হয় এবং এরপরে বলা হয়েছে দ্যাট মিন্স সাপ্লিমেন্টারি ডিউটিটা ভ্যাট যত পার্সেন্ট তার উপরে এক্সট্রা অতিরিক্ত হারে ধরা হয় সাপ্লিমেন্টারি ডিউটিটা। এবং লাস্ট ওয়ান হচ্ছে দ্য আপডেটেড ভার্সন অফ ভ্যাট অ্যাক্ট 2012 has effective from 1st July 2019. That means এই 1991 সালে যে ভ্যাট অ্যাক্ট এইটা পরবর্তীতে নতুন করে সংস্কার হয়ে 2012 ভ্যাট নামে পরিচিত এবং এটা এই নতুন ভার্সনটা ইফেক্টিভ হচ্ছে 2019-এর 1 জুলাই থেকে এটা ইফেক্টিভ। এখন আমরা দেখব স্ট্যাটিউটরি ডেফিনেশন অ্যাজ পার VAT Act. Section 2 of the VAT Act 1991 represents the definition of some important terms like VAT Act 1991 সালে যে VAT Act আছে এটার সেকশন 2 তে VAT সম্পর্কে যে কিছু ইম্পর্টেন্ট ডেফিনিশন সংজ্ঞা দেওয়া হয়েছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এক্সাম্পল Section 2A means goods and services exempt from payment of value-added tax under this Act. এই value-added tax এ কিছু প্রোডাক্টকে এবং সার্ভিসকে কি করা হয়েছে
যেটা এক্সাম্পল, দ্যাট মিন্স যেটা কর থেকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর থেকে সেটাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2 নম্বরে হয়েছে an output tax section 2 এর B means value added tax imposed under this act। এই মূল্য সংযোজন করটা এই অ্যাক্টের আন্ডারে কিছু কিছু এখানে বলছে মূল্য সংযোজন করটা ইম্পোজ করা হবে। সেকশন 3 তে বলা হয়েছে ইনপুট, এখানে ইনপুট মিন্স হচ্ছে সেকশন 2 এর সি তে বলা হয়েছে except labor, land, building, office equipment and transport, all types of raw material, any gas and any material used as fuel, packing material, service, machinery and spare parts। এখানে বলা হয়েছে শুধুমাত্র লেবার, শ্রম বা শ্রমিক, জমি এবং বিল্ডিং এবং অফিস ইকুইপমেন্ট এবং ট্রান্সপোর্ট ছাড়া সমস্ত ধরনের র ম্যাটেরিয়াল, দ্যাট মিন্স কাঁচামাল, যেটা কিনা যে কোনো গ্যাস হতে পারে, সেটা ম্যাটেরিয়াল হতে পারে বা সেটা ফুয়েলের কাজে ইউজ হতে পারে, প্যাকেজিং ম্যাটেরিয়াল, হ্যাঁ প্যাকেজিং ম্যাটেরিয়াল, সার্ভিস, সেবা, মেশিনারি, এগুলো সবগুলোই কি হবে আমার ভ্যাটের আন্ডারে থাকবে। 2 নম্বরে বলা হয়েছে ইন কেস অফ ট্রেডিং গুডস imported, purchased, acquired or otherwise procured in any way for sales, exchange or transfer of any other manner। That means এই input means আর কি বলা হয়েছে ট্রেডিং যেগুলো হচ্ছে ব্যবসা একজনের হাত থেকে অন্যজনের হাতে যেগুলো যাবে, এবং কি বলেছে গুডস ইম্পোর্টেড, বাইরে থেকে যদি কোনো প্রোডাক্ট আমদানি করা হয় বা অন্য কারো কাছ থেকে সেটা যদি কিনে আনা হয় বা অ্যাকোয়ার করা হয়, কিসের উদ্দেশ্যে? সেটা বিক্রয়ের উদ্দেশ্যে এবং কোনো কিছুর এক্সচেঞ্জে, দ্যাট মিন্স সেটার ইয়েটা যদি এরকম থাকে যে তার বিনিময়ে সে টাকা পাচ্ছে, এক্সচেঞ্জে যদি কোনো মোড থাকে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা ইনপুট হিসেবে কাউন্ট করব। 4th নাম্বার হচ্ছে input tax section 2D means a value added tax paid on inputs imported by registered person or purchased by him from any other registered person and will also include VAT deducted at source on goods at import stage। এখানে কি বলা হয়েছে ইম্পোর্ট ট্যাক্সটা কাদের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? যদি কেউ ইম্পোর্টেড বাই রেজিস্টার্ড পারসন, যদি এই ইনপুটটা কি করা হয় বাইরে থেকে ইম্পোর্ট করা হয় এবং এটা কোনো রেজিস্টার্ড পারসন, দ্যাট মিন্স যারা ভ্যাট দেয় এমন ব্যক্তির কাছ থেকে ক্রয় করা হয় বা purchased by him from any other registered person and will also include VAT deducted at source। That means হচ্ছে যদি সে এমন কোন রেজিস্টার্ড পার্সনের কাছ থেকে কিনে, যাদের কাছ থেকে যখন সেই প্রোডাক্টটা ইম্পোর্ট করা হয়, দ্যাট মিন্স রেজিস্টার্ড পার্সন যখন প্রোডাক্টটা ইম্পোর্ট করে নিয়ে আসে এবং সেই ক্ষেত্রে ট্যাক্সটা উৎসেই কর্তন করা হয়। 5 নাম্বার হচ্ছে ট্যাক্স পিরিয়ড, সেকশন 2 এর E means a period of 1 month or such period as the government may fix for this purpose by notification in the official gazette। ট্যাক্স পিরিয়ড বলতে এখানে বোঝানো হচ্ছে যে 1 মাস অথবা গভর্নমেন্ট যদি তার অফিসিয়াল গেজেটের মাধ্যমে কোনো সময় নির্ধারণ করে দেয়। 6 নাম্বার হচ্ছে taxable goods, section 2 এর F means goods not included in the first schedule। আমরা ফার্স্ট শিডিউলে কি দেখেছি? এক্সাম্পটেড মানে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমার ভ্যাট আসবে না, সেই সমস্ত প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যেটার উপরে ট্যাক্স দিতে হবে সেটাই হচ্ছে আমার ট্যাক্সেবল গুডস। 7 হচ্ছে ট্যাক্সেবল সার্ভিস, সেকশন 2 এর G means any service not included in the second schedule। সেকেন্ড শিডিউলে যে সমস্ত সার্ভিসের কথা হচ্ছে, যে সমস্ত সার্ভিসের ক্ষেত্রে আমাদের ভ্যাট প্রদান করতে হবে না, সেই সার্ভিস বাদ দিয়ে অন্য কোনো সার্ভিস যার উপর ট্যাক্স দিতে হবে। 8 নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট কারেন্ট, সেকশন 2 এর I
means an account maintained in prescribed form by a registered person with the commissioner, in which all accounts of sales, purchase, treasury deposit, payable and creditable value added tax, and where applicable other taxes are recorded. অ্যাকাউন্ট কারেন্ট মানে হচ্ছে আমি যে হিসাবের মাধ্যমে একজন রেজিস্টার্ড পারসন, দ্যাট মিন্স যে ভ্যাটের জন্য রেজিস্ট্রি করেছে, নিবন্ধন করেছে কমিশনারের কাছে, তিনি কি করবেন, একটা প্রেসক্রাইব ফর্মে সে এই অ্যাকাউন্টটা মেনটেন করবেন। এই অ্যাকাউন্ট মেনটেন করতে গেলে তাকে যে জিনিসগুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে তার বিক্রয়, ক্রয়, ট্রেজারি ডিপোজিট, এবং সে কি পরিমাণ পেয়াবল এন্ড ক্রেডিটেবল, দ্যাট মিন্স কি পরিমাণ ট্যাক্স সে দিবে বা ট্যাক্স সে অন্যের কাছ থেকে নিবে, সেই জিনিসটা, সেই ট্যাক্সের পরিমাণটা তার এই কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে রেকর্ড রাখতে হবে। 9 নাম্বার হচ্ছে টার্নওভার, সেকশন 2K। 12K means money received or receivable in total by any person in a certain period for a supply of taxable goods produced or manufactured by him or for rendering taxable service by him। এখানে টার্নওভার মানে কি, টার্নওভার বিক্রয়, সেখানে কি বলা হয়েছে, means money, that means টার্নওভার বলতে সেটা বোঝানো হয়েছে যে যার বিনিময়ে আমি টাকা পাবো বা আমার টাকাটা প্রাপ্য হবে, হ্যাঁ, টাকাটা প্রাপ্য একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং যে সময় আমি যদি কোনো ট্যাক্সেবল গুডস প্রডিউসড অর ম্যানুফ্যাকচার, দ্যাট মিন্স আমি যদি কোনো বাইরে থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসি এবং সেটা যদি বিক্রি করি তার জন্য, সেটার জন্য, এবং আমি যদি কোনো প্রোডাক্ট উৎপাদন করি এবং সেটা বিক্রি করি, সেখান থেকে আমি যে টাকাটা পাবো বা আমার যে টাকাটা প্রাপ্য হবে, এবং আমি যদি কোনো সার্ভিস প্রোভাইড করি, সেটাকেই আমি টার্নওভার বলবো। এরপরে হচ্ছে 10 নাম্বার ডকুমেন্টস, সেকশন 2M means anything expressed or stated with the help of a letter, number, symbol or sign on paper or any other material, and shall include any kind of electronic data, computer program, computer tab, computer disk or any kind of media that holds or store any data. Documents বলতে এখানে anything expressed or stated with the help of letter, that is যেগুলো ডকুমেন্ট, যে সমস্ত পেপারের ভিতরে কিছু কিছু লেখা থাকে বা কোনো সিম্বলিক কোনো জিনিস থাকে বা ম্যাটেরিয়াল থাকে, যেটা বা কোনো ইলেকট্রনিক ডিভাইস, ডেটা, যেটা বা কম্পিউটার প্রোগ্রাম, এই সমস্ত জিনিসগুলোকে কি বলা হচ্ছে, ডকুমেন্ট বলা হচ্ছে। তার মানে হচ্ছে কাগজে কোনো কিছু লেখা যেটা থাকবে, যেটা ভ্যালুয়েবল, সেটাই হচ্ছে আমার এখানে ডকুমেন্ট। 11 এ বলা হয়েছে স্পেসিফিক ডেট means in case of submission of a return the 10th day of the month following the tax period। এখানে স্পেসিফিক ডেট বলতে বোঝা হচ্ছে যেই দিন আমি কি করব, রিটার্নটা সাবমিট করব, হ্যাঁ, যেদিন আমি রিটার্নটা সাবমিট করব এবং ট্যাক্স পিরিয়ডের 10th day of the month following the tax period, ট্যাক্স পিরিয়ডের পরবর্তী 10 দিনের মধ্যে যেই দিন আমি কি করব, আমার রিটার্নটা সাবমিট করব, সেটাকে স্পেসিফিক ডেট বলা হচ্ছে। 12 এখানে বলা আছে কনসিডারেশন, সেকশন 12O means all money or value measurable in terms of money received or receivable against the supply of goods or rendering of services। that means আমি যদি কোনো পণ্য আমি যদি কিছু সাপ্লাই করি, ওই সাপ্লাইয়ের বিনিময়ে যদি আমি টাকা পাই বা আমার টাকা প্রাপ্য হয়, বা আমি যদি কোনো সার্ভিস দেই, সেই সার্ভিসের বিনিময়ে আমি যদি কোনো টাকা প্রাপ্য হই, সেইটা আমাকে এখানে কনসিডার করতে হবে, যে সেটার উপরে আমাকে আসলে ভ্যাট দিতে হবে, এই জিনিসটা আমাকে কনসিডার করতে হবে। এখন আমরা দেখব 13 গুডস। এখানে গুডস মানে কি বোঝানো হয়েছে, সেকশন 2P means all kinds of movable property excluding share, stocks, coins, securities and recoverable claims। দ্যাট মিন্স এখানে বলা হয়েছে যে গুডস বলতে আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্সে বোঝানো হচ্ছে যে যেই সমস্ত সম্পত্তিগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, সেই সমস্ত সম্পত্তিগুলো কি, সেই সমস্ত সম্পত্তি এক্সেপ্ট কি শেয়ার, স্টক, কয়েন, সিকিউরিটিজ, এই সমস্ত বাদ দিয়ে অন্য সমস্ত
রিমুভেবল প্রপার্টি গুলো। 14 বলা হয়েছে প্রডিউস অন ম্যানুফ্যাকচার। এখানে ম্যানুফ্যাকচার বলতে আমার ভ্যাট অ্যাক্টে কি বলা হয়েছে, সেকশন এটা 2 এর কিউ ভিতরে আছে, shall include any person engaged in any of the following activities. One হচ্ছে transforming or reshaping of any substance by processing individually or in combination with any other substance, material or component of the production to change in transforming or reshaping it into a different specific substance or good so that it become usable differently or specifically. That means এমন কোনো ম্যাটারকে যদি আমরা সেটাকে রিশেপিং করি, দ্যাট মিনস শেপ যদি চেঞ্জ করি, কোনো র মেটেরিয়াল কিনে নিয়ে সেটা যদি আমরা শেপটা চেঞ্জ করি এবং সেটাকে কি ইউজেবল করে তুলি, সেটাকে আমরা কি বলবো, যে এই কাজটা করে সেটা তাকে আমরা ম্যানুফ্যাকচারার বলবো। সেকেন্ডে বলা হয়েছে এনি incidental or complementary process to complete the manufacture of goods. That means manufacture of goods, কোন একটা প্রোডাক্ট উৎপাদন করতে গেলে সেটার মধ্যে যদি কোনো প্রসেসিং এর ব্যাপার থাকে, দ্যাট মিনস হচ্ছে একটা স্টেজ থেকে একটা স্টেজ, যেমন জুতার ক্ষেত্রে যদি আমরা বলি, জুতার ক্ষেত্রে আমরা চামড়ার কথা বলি, চামড়াটাকে প্রসেস করে পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপগুলো যদি যায় সেটা আমার এই ম্যানুফ্যাকচারার প্রসেসে পড়বে। দ্যাট মিনস এটা প্রসেসের ভিতরে আসে। থার্ড নাম্বার হচ্ছে প্রিন্টিং, পাবলিকেশন, লিথিওগ্রাফি অর ইনামিনিং প্রসেস। নামকরণকৃত বা প্রিন্টিং বা পাবলিকেশনের কাজের ভিতরে জড়িত যেগুলো, সেটাকেও আমরা ম্যানুফ্যাকচারার হিসেবে গণ্য করব। ফোর্থ নাম্বার হচ্ছে অ্যাডিং, মিক্সিং, কাটিং, লিকুইফাইং, বটলিং, প্যাকেজিং অর রিপ্যাকেজিং। দ্যাট মিনস কোনো প্রোডাক্ট যদি কিনে এনে সেটাকে নতুন করে শেপ দেওয়া হয় বা সেটাকে কেটে যদি করা হয় বা একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট মিক্স করে কোনো কিছু যদি তৈরি করা হয়, বা কোনো একটা প্যাকেজিং, একটা প্রোডাক্ট নিয়ে এসে ইম্পোর্ট করে নিয়ে এসে সেটাকে প্যাকেজিং করে যদি সেটা বিক্রি করা হয়, সেটাকে আমরা কি বলবো, ম্যানুফ্যাকচারার বলবো। 5 নম্বরে বলা হচ্ছে work of an assignee or trustee, liquidator, executor or superintendent in case of any bankrupt manufacturer or producer, and work of any such person who dispose of the assets of such manufacturer or producer in this capacity of an entrusted person. That means কোনো লিকুইডেটর যদি কোনো প্রপার্টি নিলাম হয়, যে লিকুইডেটরের কাজ করবে বা কোনো ব্যাংক্রাফট ম্যানুফ্যাকচারার যদি কোনো ব্যাংক্রাফট থাকে, তার যে সমস্ত অ্যাসেট গুলো আছে যে লিকুইডেশন করবে সেও ম্যানুফ্যাকচারার হিসেবে গণ্য হবে। এবং 6 নম্বরে আমরা দেখছি ম্যানুফ্যাকচারিং অর প্রডিউসিং অফ এনি গুডস ইন এক্সচেঞ্জ অফ মানি in his own plants, machinery or equipment using raw material or input owned by any other person. অন্য কোনো ব্যক্তির র ম্যাটেরিয়াল যেটাকে ইনপুট হিসেবে কোনো ব্যক্তি ইউজ করে, যেটার বিনিময়ে সে কি করে, টাকা অর্জন করে। মানে অন্যের ইনপুট যদি সে নিজের মেশিন, নিজের প্রেমিসেস ইউজ করে কোনো কিছু উৎপাদন করে, যার বিনিময়ে সে টাকা পাবে, তাকেও আমরা ম্যানুফ্যাকচারার হিসেবে গণ্য করব। 18 কমার্শিয়াল ইম্পোর্টার, সেকশন 2 এর QQ। 15 কমার্শিয়াল ইম্পোর্টার, সেকশন 2 এর QQ। এখানে কমার্শিয়াল ইম্পোর্টার বলতে কি বোঝানো হয়েছে, means a person who import goods other than those specified in the first schedule and sells or transfer it in exchange of consideration of any other person without changing its shape, nature, characteristic or quality. মানে কমার্শিয়াল ইম্পোর্টার বলতে সেই সমস্ত ব্যক্তিকে বোঝানো হয়েছে যারা কিনা কোনো যে সমস্ত প্রোডাক্টের উপরে ভ্যাট ধরা হবে না, সে সমস্ত প্রোডাক্ট বাদ দিয়ে অন্য যে কোনো প্রোডাক্ট যেটা কিনা বাইরে থেকে ইম্পোর্ট করা হয় এবং সরাসরি ইম্পোর্ট করা হয়, সেটার কোনো শেপ চেঞ্জ না করে তারা বাইরে বিক্রি করে,
তাকেই হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্টার বলা হচ্ছে। 16 বলা হচ্ছে কমার্শিয়াল ডকুমেন্ট, বাণিজ্যিক দলিল। সেগুলো কি, এখানে সেকশনের 2 কিউ ট্রিপল কিউতে বলা হচ্ছে মিনস বুকস অফ ডকুমেন্টস, ফাইল ডকুমেন্টস or paper maintained by a person to record his commercial transaction showing financial condition of his business, including documents namely debit voucher, credit voucher, cash memo, daily purchase and sales record, cash book, journal book, bank account and the documents relating thereto, trial balance, ledger, financial statement and notes, profit and loss account, profit and loss appropriation account, bank reconciliation account, balance sheet and audit report and any other related document. আচ্ছা, কমার্শিয়াল পেপার বলতে আমরা সেই জিনিসগুলোকে বোঝাবো যেটা কিনা একজন কমার্শিয়াল ব্যক্তিকে সাবমিট করতে হয়, যে পেপারগুলো তাকে অবশ্যই মেনটেন করতে হবে, সেই পেপারগুলোর মধ্যে অ্যাজ এ অ্যাকাউন্টিং স্টুডেন্ট আমরা যেটাকে বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ারের জন্য আমার যেই সমস্ত জিনিসগুলো লাগে সেই সমস্ত জিনিস, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, ডেইলি পারচেজ, আবার ক্যাশ বুক, জার্নাল বুক, ব্যাংক অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সবগুলো আমাকে মেনটেন করতে হয়। ইভেন ব্যাংক রিকনসিলিয়েশন অ্যাকাউন্টও আমাকে মেনটেন করতে হয়। এগুলো সবগুলো এবং অডিট রিপোর্ট, এগুলো সবগুলো আমার কমার্শিয়াল ডকুমেন্টের মধ্যে ইনক্লুড। 17 হচ্ছে ট্রেডার, সেকশন 2 কিউ, চারটা কিউ means a person who sells or otherwise transfer to any other person in exchange of consideration any goods imported, purchased or otherwise acquired by him without changing its shape, nature, characteristic or quality. আচ্ছা, এখানে বলছে ট্রেডার হচ্ছে এমন একজন ব্যক্তি who sells or otherwise transfer, that means যে বিক্রি করে, সরাসরি নিজে বিক্রি করে অথবা সে অন্য জনের কাছে দেয়, অন্য কোনো ব্যক্তির কাছে in exchange of consideration imported purchase, that means যে কিনা অন্য কোনো ইম্পোর্টেড কোনো গুডস সে অন্য ইম্পোর্টারের কাছ থেকে কিনে নেয় অথবা কিনে নেয় এবং এটার কোনো শেপ চেঞ্জ করে না, এটার কোনো ক্যারেক্টারিস্টিক, কোনো বৈশিষ্ট্য চেঞ্জ করে না। সে কি করে, সেই ইম্পোর্টেড পার্সনের কাছ থেকে কিনে নিয়ে সে অন্যের কাছে বিক্রি করে, সেটাকে আমরা ট্রেডার বলছি। বা ইম্পোর্টেড জিনিস ছাড়াও অন্য কোনো উৎপাদনের কাছ থেকে, কারের কাছ থেকে সরাসরি কিনে নিয়ে সে অন্য ক্রেতার কাছে বিক্রি করে, সেটাকে আমরা ট্রেডার বলবো। 18 হচ্ছে পার্সন, include any business organization, group of persons and association। এখানে পার্সন বলতে বলা হয়েছে যে কোনো বিজনেস অর্গানাইজেশন হতে পারে, গ্রুপ অফ পার্সন অথবা অ্যাসোসিয়েশন, এটাকে এখানে পার্সন বলা হচ্ছে। 19 zero rated goods or services, section 12b means goods or services exported or deemed to have been exported or any food or any other material as mentioned in subsection 2 of section 3 on which no value added tax or where applicable supplementary duty shall not be imposed, and all other taxes and duties excluding advance income tax and supplementary duty paid on such input used for manufacturing or producing export such goods as may be specified in this behalf by the government by notification in the official gazette shall be refunded. That is zero rated goods or services, যার উপরে zero rate means হচ্ছে যার উপরে কোনো VAT ইম্পোজ করা হবে না, সেই সমস্ত গুডস এবং সার্ভিসের কথা বলা হয়েছে যেটা কিনা এক্সপোর্ট হবে বা মনে করা হচ্ছে যে বাইরে এক্সপোর্ট হবে বা মনে করা হচ্ছে যে বাইরে এক্সপোর্ট করা হবে, সেই সমস্ত গুডস গুলো যেগুলোর ক্ষেত্রে কোনো ভ্যালু অ্যাডেড ট্যাক্স সেটার উপরে ধরা হবে না বা সাপ্লিমেন্টারি ডিউটিও সেটার উপরে ইম্পোজ করা হবে না। এবং যদি কোনো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা সাপ্লিমেন্টারি ডিউটি ধরা হয় সে ওই প্রোডাক্টটা উৎপাদন করার জন্য, তৈরি করার জন্য ইনপুট হিসেবে বা ইনপুট ট্যাক্স হিসেবে, তাহলে সেটা কি হবে, পরবর্তীতে সেটা ফেরত দেওয়া হবে, রিফান্ড করা হবে। সেটাকেই হচ্ছে জিরো রেটেড গুড অর সার্ভিসেস বলা হচ্ছে। দ্যাট মিন্স এক্সপোর্ট প্রোডাক্ট। 20 হচ্ছে কনসার্ন অফিসার,
কনসার্ন অফিসার সেকশন 2 এর W তে বলা হয়েছে means any value added tax officer authorized by the board by notification in the official gazette to perform certain duties under this act. The concerned officer তাকে বলা হচ্ছে যে কিনা ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিসার। এটা আমরা পরবর্তীতে আমার ট্যাক্স অথরিটির মধ্যে পড়বো যে আমার কনসার্ন অফিসার কারা। তাহলে ভ্যাট অফিসারকে বলা হচ্ছে যেটা যেটা বোর্ড অথরাইজ করে দেয় বা অফিসিয়াল গেজেটের মাধ্যমে যাদেরকে নিয়োগ দেওয়া হয় সে তাকেই বলা হচ্ছে কনসার্ন অফিসার। 21 হচ্ছে টোটাল রিসিপ্ট। টোটাল রিসিপ্ট হচ্ছে সেকশন 2 এর X এ বলা হচ্ছে means the total amount of money including commission or charges except value added tax or advance income tax received or receivable by a provider of taxable service in exchange of service rendered. টোটাল রিসিপ্ট এখানে বলা হচ্ছে যে টোটাল রিসিপ্ট মানে এখানে কি বলা হচ্ছে যেটা কমিশন বা চার্জের বিনিময়ে যে জিনিসটা আমরা পেয়ে থাকি টোটাল অ্যামাউন্ট অফ মানি ইনক্লুডিং। টোটাল রিসিপ্ট মানে হচ্ছে টোটাল মানি বিক্রি করে আমরা যে টাকাটা পাই তার মধ্যে কমিশন এবং চার্জ থাকে, শুধুমাত্র ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এটার মধ্যে থাকবে না, অথবা কোনো সার্ভিস প্রোভাইড করে আমরা যে টাকাটা রিসিভ করি সেটা হচ্ছে টোটাল রিসিভে বলা হচ্ছে। 22 তে বলা হচ্ছে সাপ্লাই সেকশন 2 এর 1 মিন্স সাপ্লাই মানে কি সেলস ট্রান্সফার লিজ অর ডিসপোজাল ইন এনি ম্যানার for a consideration of goods manufactured or produced by a manufacturer or producer or of goods imported, purchased, acquired or otherwise procured by a trader and shall include the following activities. কি বলা হচ্ছে সাপ্লায়ার, এখানে বলা হচ্ছে সাপ্লায়ার মানে যে বিক্রি করে বা একটি অন্যের কাছ থেকে ট্রান্সফার করে বা কোনো প্রপার্টি লিজ নেয় তাকে কনসিডার অফ গুডস ম্যানুফ্যাকচার, দ্যাট ইজ যারা পণ্য উৎপাদন করে বা কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে, হ্যাঁ তাদেরকে আমরা সাপ্লায়ার বলছি। তার মধ্যে আছে সাপ্লায়ার ভিতরে আছে নাম্বার 1 হচ্ছে ইউজ অফ পার্সোনাল কমার্শিয়াল অর নন কমার্শিয়াল পারপাস অফ গুডস অ্যাকোয়ার্ড প্রোডিউসড অর ম্যানুফ্যাকচার্ড ডিউরিং দ্য অপারেশন অফ বিজনেস। ইউজ অফ পার্সোনাল কমার্শিয়াল নন কমার্শিয়াল পারপাস অফ গুডস, বিজনেস পরিচালনাকালে যারা কিনা ব্যক্তিগত কাজে কমার্শিয়াল পারপাসে বা নন কমার্শিয়াল পারপাসে যদি কোনো প্রোডাক্ট অ্যাকোয়ার করে, যদি কোনো প্রোডাক্ট নিয়ে আসে বা উৎপাদন করে তারা হচ্ছে সাপ্লায়ার অন্তর্ভুক্ত। acquisition or disposal of goods in order to repay the debts of any person, কোনো ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য যদি কোনো প্রোডাক্ট সে ডিসপোজ করে। নাম্বার 3 হচ্ছে possession of any taxable goods by a person immediately before the cancellation of his registration, কোনো একজন ব্যক্তির রেজিস্ট্রেশন, দ্যাট মিন্স ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেল করার আগে যদি কোনো ট্যাক্সেবল গুডস কোনো ব্যক্তি অ্যাকোয়ার করে তাহলে সে সাপ্লায়ার হিসেবে গণ্য হবে। 4th নাম্বারে হচ্ছে ক্লিয়ারেন্স অর রিমুভ অফ গুডস ফ্রম দ্য প্লেস অফ ম্যানুফ্যাকচার, কোনো ম্যানুফ্যাকচার কোনো জায়গা থেকে যদি কোনো প্রোডাক্ট কেউ রিমুভ করে বা সেটা ক্লিয়ার করার জন্য যদি কোনো ম্যানুফ্যাকচারার জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আসা হয় তাকেও আমরা সাপ্লায়ার বলবো। নাম্বার 5 হচ্ছে এনি আদার সাচ ট্রানজাকশন অ্যাজ মে বি স্পেসিফাইড বাই দ্য গভর্নমেন্ট বাই নোটিফিকেশন, গভর্নমেন্ট তার নোটিফিকেশনের মাধ্যমে যদি কোনো এমন কোনো ট্রানজাকশনের কথা বলে যে এই ট্রানজাকশন যে সম্পন্ন করে তাকেও আমরা কি বলবো সাপ্লায়ার বলবো। নাম্বার 23 লোকাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিসার সেকশন 2 means the office local value added tax office section 2Z means the office of a superintendent of value added tax or any branch under the control of the superintendent under the value added tax laws taxpayers unit and any other office specified by the board by notification in the official gazette. That means local value added tax office টা কোথায় হবে, এই অফিসটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট
অফ ট্যাক্স যিনি, তার অফিসটাকে মেইনলি বোঝানো হয়, অথবা যে কোনো ব্রাঞ্চ যেটা তার কন্ট্রোল, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সের কন্ট্রোলে যে কোনো ব্রাঞ্চটা, কোনো শাখাটা, সেটাকেও আমরা লোকাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিস বলবো, অথবা বৃহৎ ট্যাক্স পেয়ার ইউনিট, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, অথবা অফিসিয়াল গেজেটের মাধ্যমে যেটাকে বলা হবে যে এটা লোকাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিস, সেটাকে আমরা লোকাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিস বলবো। লাস্ট ওয়ান 24, ডিভিশনাল অফিস। ডিভিশনাল অফিস বলতে সেকশন 2 এর ডাবল জেড এ বলা হয়েছে, মিন্স ভ্যালু অ্যাডেড officer in charge of a value added tax division office and any other officer not below the rank of an assistant commissioner of large taxpaying unit LTU of value added tax assigned to perform any of the duties of a division officer. Divisional office বলতে বলা হয়েছে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিসার ইন চার্জ, যেখানে কিনা তার অফিসটাকে মেইনলি বোঝানো হয়েছে, অথবা এনি আদার অফিসার, অথবা ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিসার যার র্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নিচে না, এবং যেখানে বৃহৎ করদাতা ভ্যাট প্রদান করে, হ্যাঁ, অ্যাসাইন্ড টু পারফর্ম এনি ডিউটিস অফ এ ডিভিশন অফিসার। ডিভিশন অফিসার যেখানে ডিউটি করেন সেটাকেই হচ্ছে ডিভিশনাল অফিস বলা হচ্ছে। এটাই ছিল আজকে আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্সের উপরে মেইনলি ক্লাস। তাহলে আমরা কি বুঝলাম? ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে মূল্য সংযোজন কর, সংযোজিত মূল্যের উপরে যে ট্যাক্সটা দেয়া হয়। আমরা পরবর্তীতে আরো একটু ডিটেইল করব। আজকে জাস্ট আমাদের আইনগত কিছু ডেফিনেশন আমরা দেখতে পেলাম, এবং এটার ইন্ট্রোডাকশন এবং কোত্থেকে এই ভ্যাটটা আসলো আমাদের দেশে, সেই জিনিসগুলো আমরা মেইনলি পড়লাম। তাহলে আমরা একটা জিনিসই দেখতে পেলাম যে এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মিনস হচ্ছে মূল্য সংযোজন কর, সংযোজিত মূল্যের উপরে যে ট্যাক্সটা দেওয়া হয়, এবং এটা ওয়ান কাইন্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স মিনস হচ্ছে যেই ট্যাক্সের বোঝা আপাতত প্রথম যার উপরে পড়ে তাকে নিতে হয়, পরবর্তীতে এটা কাস্টমারকে বেয়ার করতে হয়। এই ছিল আমাদের আজকের লেসন। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে আবার এটা সম্পর্কে ডিটেইল জানবো।